আমরা দেখছিলাম সেকশন দাদা ক্লিয়ার না, কথা ক্লিয়ার হচ্ছে না। ওকে এখন তো আমরা ক্লিয়ার আছি। হ্যাঁ, ওকে আমরা দেখতেছিলাম সেকশন 128 সেকশন 128 মানে 128 এতে বলছে ক্রিমিনাল কনস্পিরেসি। হোয়াট ইজ ক্রিমিনাল কনস্পিরেসি? ক্রিমিনাল কনস্পিরেসির ডেফিনেশন দিছে। ডেফিনেশন থেকে বলছে যে এখানে একটা এগ্রিমেন্ট থাকে। এগ্রিমেন্ট ফর হোয়াট? মানে এখানে কমপক্ষে দুইজন লোক থাকবে, দুইজন ব্যক্তি থাকবে। এই দুইজন ব্যক্তি একে অপরের সাথে এগ্রি হবে, একে অপরের সাথে একমত হবে। একমত হবে কেন? একমত হবে ইললিগাল অ্যাক্ট, ইললিগাল অ্যাক্ট মানে অবৈধ কাজ করার জন্য। তাহলে দুইজন ব্যক্তি বা দুইয়ের আরো বেশি ব্যক্তি, মানে কমপক্ষে দুইজন ব্যক্তি একে অপরের সাথে এগ্রি করবে কেন? টু ডু অ্যান ইললিগাল অ্যাক্ট, কোন একটা অবৈধ কাজ করার জন্য। অথবা এই দুইজন ব্যক্তি একমত হবে, কমপক্ষে দুইজন ব্যক্তি একমত হবে কেন? কোন লিগাল কাজ ইললিগাল ওয়েতে করার জন্য। একটা হচ্ছে সরাসরি ইললিগাল অ্যাক্ট, আরেকটা হচ্ছে কোন লিগাল কাজ, কোন লিগাল অ্যাক্ট ইললিগাল মিনস মানে অবৈধ উপায়, অবৈধ উপায় করার জন্য। তার মানে কোন অবৈধ কাজ করার জন্য বা কোন বৈধ কাজ, কোন বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য। একটা হলো টোটালি অবৈধ কাজ করার জন্য, আরেকটা হচ্ছে কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য যদি একমত হয়, সেই ক্ষেত্রে তারা ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া হবে। যেমন হচ্ছে ধরেন যারা গভর্নমেন্ট টেন্ডারে কাজ করে তারা কি করলো? ধরেন আপনি একটা সরকারি টেন্ডারে কাজ করেন, একটা প্রতিষ্ঠানের, ধরুন গণপূর্ত মন্ত্রণালয় আপনি কাজ করেন। গণপূর্ত মন্ত্রণালয়ের পিডি, প্রজেক্ট ডিরেক্টর এবং আপনি দুইজন একমত হলেন, তাহলে টেন্ডারের কাজটা কিন্তু লিগাল। লিগাল কাজটা কি করতে হবে কিভাবে? বা ইললিগাল মিনস, অবৈধ উপায়, অবৈধ পন্থায়, অবৈধ পদ্ধতি। সে অবৈধ পদ্ধতিটা কি? যে দুইজনে অবৈধ পন্থা হচ্ছে যে সেখানে সচিব সাহেবের কাছে, মানে আপনি ঘুষ দিলেন পিডিকে, পিডি ঘুষ দিল সচিবকে, কাজটা হয়ে গেল। লিগাল কাজটা ইলিগাল ভাবে করা হচ্ছে। অথবা সেখানে আমরা দুইজনের সম্মতি হলাম, একমত হলাম যে কাজে কিছু গাফিলতি হবে, পিডি সেটার সঠিক রিপোর্ট দিবে, পিডি বলবে যে না ঠিক আছে কাজ সম্পূর্ণ।
তাহলে এই যে দুইজন ব্যক্তি, কমপক্ষে দুইজন ব্যক্তি যখন এগ্রিমেন্ট করবে ফর হোয়াট, টু ডু অ্যান ইলিগাল অ্যাক্ট অর অ্যান লিগাল অ্যাক্ট বাই অ্যান ইলিগাল মিনস, অবৈধ উপায়ে করার জন্য, তাহলে সেটাকে আমরা বলতেছি ক্রিমিনাল কনস্পিরেসি। সেটা বলা আছে সেকশন 120 120 কতে। এখান থেকে জাস্ট এতটুকু জানলেই হবে। এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে 120 বিতে। 120 বিতে বলছে যে আমরা একটা জায়গায় সম্মত হলাম, একটা জায়গায় এগ্রি করলাম। কি এগ্রি করলাম? এগ্রি করলাম যে আমরা একটা অপরাধের জন্য ক্রিমিনাল কনস্পিরেসি করব। ওকে, আমরা একটা অপরাধের জন্য ক্রিমিনাল কনস্পিরেসি করলাম। যে অপরাধের শাস্তি হচ্ছে ডেথ, মৃত্যুদণ্ড। যে অপরাধের শাস্তি হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম অফ 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? যেমন অ্যাবেটমেন্টের শাস্তির কথা বলতে গিয়ে কিন্তু বলা হয়েছিল, কি বলা হয়েছিল? ওখানে বলা হয়েছিল যে যেখানে শাস্তির কোন অ্যাবেটমেন্ট, মানে অ্যাবেটমেন্টের শাস্তির কথা সরাসরি উল্লেখ না থাকলে, সেখানে যে অপরাধের জন্য অ্যাবেট করা হবে, সহায়তা করা হবে, সেই অপরাধের জন্য, সেই মূল অপরাধের জন্য দায়ী হবে। অর্থাৎ সেই মূল অপরাধে, যে অপরাধের জন্য সহায়তা করা হয়েছে, সেই অপরাধে কতটুকু শাস্তি আছে, সেই শাস্তিটুকু তারা পাবে। 120 বি ধারাতে ঠিক একই কথা বলছে। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি অ্যাবেটমেন্ট করেন এবং আপনি এমন একটা অপরাধের জন্য অ্যাবেট করলেন, ঠিক একইভাবে যদি বলি আপনি এমন একটা অপরাধের জন্য ক্রিমিনাল কনস্পিরেসি করলেন, এমন একটা অপরাধের জন্য আপনি অপরাধমূলক ষড়যন্ত্র করলেন, যে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যে অপরাধের শাস্তি হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যে অপরাধের শাস্তি হচ্ছে রিগোরাস ইমপ্রিজনমেন্ট, সেই ক্ষেত্রে পেনাল কোডে যদি কোথাও যদি বলা না থাকে সে অপরাধের শাস্তি কতটুকু হবে, তখন ধরে নিতে হবে যে আপনি আসলে ক্রিমিনাল কনস্পিরেসি করেন নাই। অ্যাবেটমেন্টের শাস্তি যেভাবে নির্ধারিত হয়েছে ঠিক সেভাবে, যে আপনি কিসের জন্য, কি কাজ করার জন্য আপনি ক্রিমিনাল কনস্পিরেসি করলেন, আপনি সেই অপরাধের জন্য দায়ী থাকবেন। ঠিক অ্যাবেটমেন্টের শাস্তির মতো করে বলছে 120 এই জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট জানতে হবে ক্রিমিনাল কনস্পিরেসি কোথায় বলা আছে, বা ছোট প্রশ্ন আসতে পারে যে ক্রিমিনাল কনস্পিরেসি কাকে বলে, সেটা রিটার্ন আসতে পারে, প্রিলিতে আসতে পারে ক্রিমিনাল কনস্পিরেসি ধারা কত, এবং একই সাথে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড, সেকশন 121A 121 ধারা, 121 ধারা আছে ফর এমসিকিউ। এখানে যেটা বলছে যে আমরা যদি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, বা এমন কোনো কাজ করি, বা এমন কোনো সহায়তা করি যেটা বাংলাদেশের বিপক্ষে যায়, আমাদের যুদ্ধের বিপক্ষে যায়, বা আমরা যুদ্ধ লাগানোর মতো একটা অবস্থা সৃষ্টি করি, তাহলে শাস্তি কি হবে? ডেথ, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। একেবারে এটা মুখস্থ করতে হবে, সেকশন 121 121 121 পরে 121 জাস্ট এমসিকিউ। 121 পরে 124A 124 এ 124 এ 124 প্রত্যেকে আমরা সিআরপিসি 408 ধারা পড়ব। 124 এ 124 এতে কি বলছে? 121A 124 এতে বলছে সেডিশন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা।
এবং সেখানে সেডিশনের শাস্তির কথা উল্লেখ করে দিছে, বা শাস্তিটা একটু অন্যভাবে বলছে যে আপনি যদি এমন ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বা এমন কিছু কথা বলেন, এমন কিছু প্রতীক ব্যবহার করেন যেটা বাংলাদেশের এগেইনস্টে যায়, যেটা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে দেয়, সেটাকে আমরা বলতেছি সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা। তাহলে আপনার শাস্তি কত? এখানে জাস্ট মনে রাখেন যে ম্যাক্সিমাম পানিশমেন্ট কত। এই ধারাটা শুধু এমসিকিউর জন্য। 124A যে ম্যাক্সিমাম পানিশমেন্ট কত? ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। 124A আমরা এটার সাথে আমাদের সিআরপিসির 408 ধারার মিল আছে, সেটা আমরা পড়বে, তো দাগায় রাখবেন 408। এটা জাস্ট এমসিকিউ, হ্যাঁ। এবার হচ্ছে চলে যান হচ্ছে চলে যাবেন হচ্ছে আমার বইয়ের অবস্থা ভাই, এই যে দেখেন দুইটা 2 খন্ড হয়ে গেছে, মানে এক বই 2 খন্ড হয়ে গেছে। বাবা কি পড়াটা পড়ছিলাম চিন্তা করে, কিন্তু কাম হইল না। সব তো ছিঁড়ে ফেলাইছেন, দেখে আসছি তো কই। ওকে, এবার আমরা যাবো আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ। আচ্ছা, বেআইনি সমাবেশ প্রত্যেকে, আচ্ছা সেকশন 34, সেকশন 34 আমরা কি পড়ছিলাম? সেকশন 34 এ আমরা যেটাকে কমন ইন্টেনশনের ধারা বলি, অভিন্ন অভিপ্রায়, সেখানে কি আমরা পড়ছিলাম কমন অবজেক্ট। আচ্ছা ভাই, সাধারণ উদ্দেশ্য কি? এখানে সাধারণ উদ্দেশ্য হচ্ছে একেবারে খারাপ উদ্দেশ্য, যেটা অপরাধ ক্রিয়েট করে, যেটা অপরাধ সৃষ্টি করে। তাহলে কমন অবজেক্টের ধারা হচ্ছে মূলত 149, যেখানে আপনার গিলটি মাইন্ড থাকার প্রয়োজন নাই, যেখানে আপনার প্রি প্ল্যান থাকার দরকার নাই। গিলটি মাইন্ড, প্রি প্ল্যান সবই থাকে যারা আনলফুল অ্যাসেম্বলিকে কল করে। যারা অ্যাসেম্বলিকে কল করে তাদের থাকে, কিন্তু সার্বিকভাবে সবার থাকে না, সবার থাকা সম্ভব না। কারণ সৌরাদ্দ উদ্যানে একটা অনুষ্ঠান হলে সেখানে বোমা ফাটানোর পরিকল্পনা শুধুমাত্র যারা সভাটা পরিচালনা করে বা মুষ্টিমেয় মানে কিছু লোক জানবে, এছাড়া কেউ জানবে না। তারপরে আমরা সাধারণ পাবলিক হিসেবে, জনতা হিসেবে কিন্তু বিভিন্ন মিটিংয়ে পার্টিসিপেট করি। তো সেখানে আমার গিলটি মাইন্ড না থাকলেও আমি অপরাধী হতে পারি। যাই হোক, আমাদের কমন অবজেক্টের ধারা হচ্ছে 149, এবং কমন অবজেক্ট জড়িত হচ্ছে অ্যাসেম্বলির সাথে। কমন অবজেক্ট জড়িত হচ্ছে অ্যাসেম্বলির সাথে, সমাবেশের সাথে। এটা কত নাম্বার ধারা? কমন অবজেক্টের ধারা হচ্ছে 149, 149 ধারা। তো এই 149 ধারা আপনার মেম্বার কতজন লাগবে? আপনার মেম্বার লাগবে হচ্ছে কমপক্ষে 5 জন, কমপক্ষে 5 জন আপনার মেম্বার লাগবে। তাহলে এই কমন অবজেক্টের ধারাতে পড়বে। কারণ কমন অবজেক্টের রিলেশন কার সাথে? আনলফুল অ্যাসেম্বলির সাথে। সেকশন 141, 141 ধারা। 149 এর সাথেও সেকশন 34 এর মিল আছে, 34 এর মানে মিল আছে। কমন ইন্টেনশন। হ্যাঁ, 34 এর মিল আছে, যে এখন আমরা যেটা পড়বো সেটা মিল আছে। সেকশন 141, 141 সাথে বলছে কখন একটা অ্যাসেম্বলি, কখন একটা সমাবেশ আনলফুল অ্যাসেম্বলি হয়ে যায়, কখন একটা অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ হয়ে যায়। একটা আনলফুল অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ হয়ে যাবে যদি কমন অবজেক্ট থাকে, যদি এমন কিছু কমন অবজেক্ট থাকে। কমন অবজেক্ট দ্বারা বোঝানো হয়েছে ওই অ্যাসেম্বলিতে যারা থাকবে
সবার একই উদ্দেশ্য, সেম ইন্টেনশন। সেম ইন্টেনশন মানে আপনার ব্যক্তিগতভাবে ইন্টেনশন নাও থাকতে পারে, যেহেতু আপনি পার্ট অফ দ্য অ্যাসেম্বলি, যেহেতু আপনি সমাবেশের অংশ, সো ধরে নেওয়া হবে আপনারও সেম ইন্টেনশন আছে এবং সেম ইন্টেনশন নিয়ে আপনি মিছিলে আসছেন, সমাবেশে আসছেন। যাই হোক, সেকশন 141 নে বলছে যে একটা আনলফুল অ্যাসেম্বলি, সরি একটা অ্যাসেম্বলি তখনই আনলফুল অ্যাসেম্বলি হবে যখন হচ্ছে কিছু কমন অবজেক্ট থাকবে। সে কমন অবজেক্ট কি? যদি এরকম হয় সেই অ্যাসেম্বলিটা টু ওভারওয়ে বাই ক্রিমিনাল ফোর্স, অথবা সব সে অ্যাসেম্বলিটা ক্রিমিনাল ফোর্স দেখাচ্ছে। মানে ক্রিমিনাল ফোর্স বলতে অপরাধমূলক শক্তি প্রদর্শন করতেছে। কিরকম? যে অপরাধ করবে করবে এমন একটা প্রবণতা, উত্তেজনা। উত্তেজনা ফর হোয়াট? অফেন্স ক্রিয়েট করা একটা উত্তেজনা অ্যাসেম্বলি থেকে যখন শো করা হয়, তখন তখন সেই অ্যাসেম্বলিকে বলবো, মানে প্রথমত স্বাভাবিক একটা অ্যাসেম্বলি থাকবে, বাট তাদের উদ্দেশ্য যদি হয়, কমন অবজেক্ট যদি হয় ক্রিমিনাল ফোর্স শো করা, সেক্ষেত্রে সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। তাদের উদ্দেশ্য যদি হয় টু রেসিস্ট দ্য এক্সিকিউশন অফ এ ল। আচ্ছা, কোন আইনকে কার্যকর করতে বাধা দেওয়া। একটা জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভার যদি অবজেক্ট হয় যে কোন একটা আইন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তারা বাধা দিবে, 5 জনের বেশি লোক, বা যদি এরকম হয় একটা অ্যাসেম্বলির উদ্দেশ্য যদি হয় তারা মিসচিফ করবে, অনিষ্ট সাধন করবে, ক্ষতি সাধন করবে, তারা ক্রিমিনাল ট্রেসপাস করবে। ক্রিমিনাল ট্রেসপাস কি, মিসচিফ কি, এইগুলো আমরা পড়বো, ডেফিনেশন আকারে পড়বো। মিসচিফ হচ্ছে যে আমি আপনাকে কোনো ক্ষতি করতেছি না, বাট আপনি আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিলেন। আমি আপনাকে কোনো ক্ষতি করতেছি না, আপনি আমার মোবাইলটা ছুঁড়ে পানিতে ফেলে দিলেন। এই যে মিসচিফ, এটাকে বলছে ক্ষতি সাধন, অন্যের সম্পত্তির ক্ষতি করা, অন্যের দেহের ক্ষতি করা। দেহটা মূলত আসে না, এটা বেশিরভাগ ক্ষেত্রে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে হয়। আপনার উদ্দেশ্য যদি হয় ক্রিমিনাল ট্রেসপাস, ক্রিমিনাল ট্রেসপাস কি, যে আপনি আমার অনুমতি ছাড়া অপরাধমূলক কাজ করার জন্য আমার জায়গায় প্রবেশ করলেন। যেমন আমার ফ্ল্যাটে আপনি ট্রেসপাস করলেন। প্রথমে ট্রেসপাস মানে হচ্ছে উইদাউট পারমিশন এন্টার করা, উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া প্রবেশ করার নাম হচ্ছে ট্রেসপাস। আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন, আপনার ট্রেসপাস হলো, বাট ইউ হ্যাভ ক্রিমিনাল ইন্টেনশন। আপনার যদি ক্রিমিনাল ইন্টেনশন থাকে তাহলে আমরা সেটাকে বলবো ক্রিমিনাল ট্রেসপাস। এই ক্রিমিনাল ট্রেসপাসের উদ্দেশ্য যদি কোনো অ্যাসেম্বলি হয়, কোনো সমাবেশ হয়, সেটার অবজেক্ট, সেটা কমন অবজেক্ট যদি থাকে ক্রিমিনাল ট্রেসপাস, তাহলে সেই অ্যাসেম্বলিটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। বা একটা লোক তার জায়গা ভোগ করতেছে, তার সম্পত্তি ভোগ করতেছে, সেখানে আপনারা কি বাধা দিলেন। যে অ্যাসেম্বলি যদি কোনো বাধা দেয় এই উদ্দেশ্যে যে কারো এনজয়মেন্টে বাধা দিবে, কারো রাইট অধিকারে বাধা দিবে, কারোর অধিকার এনজয়মেন্ট করার ক্ষেত্রে বাধা দিবে, এই অ্যাসেম্বলির মাধ্যমে সেই অ্যাসেম্বলিটা হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি। যদি এরকম হয় সেই অ্যাসেম্বলি কোনো ব্যক্তিকে বাধ্য করবে, যেমন বাংলা সিনেমায় দেখি না যে মিশা সওদাগর 12-13 জন নিয়ে একটা অফিসে প্রবেশ করে বন্দুক তৈরা কয় সই দিবি কিনা বল। তার মানে সেই অ্যাসেম্বলিটা বাধ্য করতেছে কোনো অবৈধ কাজ করার জন্য, বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য, বা আপনাকে কোনো কাজ থেকে বিরত রাখতেছে। বললো যে আপনি এই এই বিল্ডিং এ কি হচ্ছে না হচ্ছে আপনি এখানে তাকাবেন না।
তার মানে একটা অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলিতে কখন পরিণত হয়, মানে উইথ কমন অবজেক্টস, সাধারণ কিছু উদ্দেশ্য নিয়ে। সেই সাধারণ উদ্দেশ্যকে আমরা বলতেছি সেকশন 149। বাট এটা একটা রিলেশন আছে 34 এর সাথে, রিলেশন আছে 141 এর সাথে, এবং অনেকগুলো ধারার সাথে রিলেটেড। মানে আনলফুল অ্যাসেম্বলির যতগুলো সেকশন আছে প্রত্যেকটার মধ্যে কমন অবজেক্ট থাকতে হবে, কারণ কমন অবজেক্ট বিহীন একটা অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলিতে পরিণত হতে পারে না। কমন অবজেক্ট মানে হচ্ছে সেম ইন্টেনশন। সেম ইন্টেনশন মানে কি? সেম গিলটি মাইন্ড, সেম মেনস্ট্রিয়া, মানে একই ধরনের অপরাধমূলক মত প্রবণতা। তাহলে এটা হলো সেকশন 141। তারপরে সেকশন 143 তে এটার পানিশমেন্ট দেখে নেবেন। পানিশমেন্ট হচ্ছে 6 মান্থ, এটা একটু দেখে নেবেন। তারপরে 144টা দেখে নেবেন, যেখানে যদি এরকম হয় ডেডলি উইপন, মানে হচ্ছে আপনি খুব ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আপনি যদি, যে অস্ত্র দিয়ে আঘাত পেলে একটা মানুষের মৃত্যু হতে পারে, এরকম যেটাকে আমরা আর্ম বলি অস্ত্র, সেটা নিয়ে যদি আপনি একটা অ্যাসেম্বলি করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি কতটুকু হতে পারে? 2 ইয়ার্স। হ্যাঁ, তাহলে হচ্ছে সেকশন 141 পড়তে হবে, 143 পড়তে হবে। প্রথমত 143 তে বলছে এই আনলফুল অ্যাসেম্বলির শাস্তি কত। আনলফুল অ্যাসেম্বলিতে যদি আপনি ডেডলি উইপন বা মারণাস্ত্র যেটাকে বলে সেটা নিয়ে যদি আপনি জয়েন করেন, তাহলে আপনার শাস্তি কত 144 এ বলছে সেটা, এটা একটু পড়ে নেবে না। 144, 143, 141। এবার আমরা পড়ব হচ্ছে রায়োটিং 146, সেকশন 146। শাস্তির ধারাগুলো একটু মুখস্থ টাইপ করে। 146 আমরা এতক্ষণ এই যে 141 এই জায়গাগুলো পড়তেছি, এই জায়গাগুলো হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, আনলফুল অ্যাসেম্বলির জায়গাটা রিটেনের জন্য হালকা ইম্পর্টেন্ট, বাট মোস্টলি এমসিকিউর জন্য, কারণ রিটেনের অনেক টপিক আছে, যে টপিকগুলো থেকে রিটেন কোশ্চেন হতে পারে। 146 বলছে রায়োটিং। রায়োটিং মানে হচ্ছে দাঙ্গা। এই দাঙ্গা জিনিসটা, এই দাঙ্গা জিনিসটা হচ্ছে যে এই আনলফুল অ্যাসেম্বলি যদি কোন ফোর্স ইউজ করে, ফোর্স শক্তি, বা বা যেটাকে বলে যেখানে ভায়োলেন্স থাকে, যেখানে উগ্রতা থাকে, সেটাকে আমরা বলতেছি রায়োটিং বা দাঙ্গা। সেকশন 146 এ রায়োটিং বা দাঙ্গার ডেফিনিশন দিতে বলছে, whenever force or violence is used by an unlawful assembly, একটা বেআইনি সমাবেশের মাধ্যমে যখন ফোর্স শক্তি দেখানো হয়, ভায়োলেন্স উগ্রতা দেখানো হয়, তখন সেই আনলফুল অ্যাসেম্বলিকে বলতেছি আমরা রায়োটিং বা দাঙ্গা। তার মানে হচ্ছে রায়োটিং is a part of an unlawful assembly। আনলফুল অ্যাসেম্বলির অংশ হচ্ছে রায়োটিং, অর্থাৎ একটা অ্যাসেম্বলিতে যখন শক্তি প্রদর্শন করা হবে, শক্তি দেখানো হবে, জোর দেখানো হবে, একটা অ্যাসেম্বলি যখন উগ্র উগ্র বলতে যেটাকে বলে মানে ভায়োলেন্স টাইপ হয়, বা তারা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, এই ধরনের যদি একটা আশঙ্কা থাকে, তাহলে সেই অ্যাসেম্বলিকে আমরা বলতেছি রায়োটিং বা দাঙ্গা। এই রায়োটিং এর শাস্তি কত? 2 ইয়ার্স, সেটা বলছে 147। এগুলো সব এমসিকিউর জন্য। 146 এ তাহলে রায়োটিং বলছে, তাহলে রায়োটিং এর সাথে আনলফুল অ্যাসেম্বলির রিলেশনটা কোথায়? মূলত রায়োটিং হচ্ছে একটা আনলফুল অ্যাসেম্বলি, বাট এমন একটা আনলফুল অ্যাসেম্বলি যেখানে শক্তি দেখা হবে, ফোর্স মানে জোর করা হবে, জবরদস্তি করা হবে, এখানে ভায়োলেন্সের মতো একটা ভাব থাকবে। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে 150, আচ্ছা 153
না ঠিক আছে। So 159 159 এ বলছে এফরে মানে হচ্ছে এফরে বাংলা হচ্ছে এটাকে কি বলে ঝগড়া আর কি, মারামারি, স্বাভাবিক মারামারি, খুব বেশি কঠিন মারামারি। সেখানে বলছে যে এখানে মেম্বার হতে হবে 2 জন কমপক্ষে, এবং তারা পাবলিক প্লেস মানে হচ্ছে মানে খোলামেলা স্থানে, প্রকাশ্য স্থানে কি করবে, ফাইট করবে। ফাইট মানে মারামারি করবে, ঝগড়া করবে, এবং সেই ঝগড়াটা ডিস্টার্ব করবে পাবলিক পিসকে। পাবলিক পিস মানে হচ্ছে জনগণের শান্তি, গণশান্তি, জনগণের শান্তিকে ব্রিজ করবে, ভঙ্গ করবে, ডিস্টার্ব করবে। মানে হচ্ছে 2 জন ব্যক্তি বা 2 জনের বেশি ব্যক্তি যদি ওপেন প্লেসে ফাইট করে, ওপেন প্লেসে ঝগড়া করে, সেই ঝগড়াটা আপনার মনে, আমার মনে, জনগণের মনে অশান্তি সৃষ্টি করে, সেটাকে আমরা মারামারি বলি। আচ্ছা, যদি এরকম হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে 2 বন্ধু মারামারি করতেছে, তাহলে কি সেটা অ্যাফের মধ্যে পড়বে? সেটাও তো প্রকাশ্য স্থান না, সেটা মারামারি হবে না, কারণ সেটা পাবলিক প্লেসকে, সরি, সেটা পাবলিক পিসকে, গণশান্তিকে বিঘ্ন ঘটায় না, কারণ মাঠে তারা ছাড়া কেউ ছিল না। জনগণের শান্তিটা নষ্ট করতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো এফরে 159, এবং এফরে শাস্তি হচ্ছে 160 তে বলছে, এফরে শাস্তি হচ্ছে 1 মান্থ 100 টাকা, দেখে নেবেন। 160 তে এফরে শাস্তি বলছে। এবার এগুলা সব পেলিয়ে 161 হচ্ছে, এটা রিটেনে আসতে পারে, বাট ফ্যাক্ট আকারে, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ফ্যাক্ট আকারে বর্তমান সময়ের সাথে তো মিলে। পরিমণি পরিমণি সাকলান সাহেবকে কেক খাওয়াইছে, তার বার্থডে পালন করছে। ধরেন সাকলান সাহেব তার ইনভেস্টিগেশন অফিসার হিসেবে নাই, তার তদন্ত ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে সে নাই, তাকে দায়িত্ব দেওয়া হয়। বাট এই সাকলান সাহেব সাকলান সাহেবের বার্থডে পরিমণি ধুমধাম করে পালন করলো। তাহলে কি পরিমণি কি সাকলান সাহেবকে পরোক্ষভাবে এটা বলতেছে যে আমি আপনার বার্থডে ধুমধাম করে পালন করলাম, আমাকে আপনি তদন্ত কর্মকর্তার কাছে আমার 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 পক্ষে একটু সুপারিশ করবেন? এটা যদি করা হয় তাহলেও কিন্তু সেকশন 161 এ পড়ে যায়, গ্রাটিফিকেশন যেটাকে আমরা বলি। তার মানে এখানে কিছু ঘুষের কথা বলছে, যে আমরা 161 কে কিন্তু ঘুষ, কোনো যদি পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মকর্তা যদি ঘুষ নেয়, ঘুষ নেওয়ার চেষ্টা করে, বা কোনো ব্যক্তির পক্ষে কোনো কাজ করার চেষ্টা করে, বা যে কোনো ভাবে সার্ভিস দেয়, কোনো কিছুর বিনিময়, যেখানে কোনো কিছুর বিনিময় থাকবে, এক্সচেঞ্জ থাকবে, এক্সচেঞ্জ থাকলেই হবে, সেটা একটা মুখের হাসিও হতে পারে, তাহলে সেখানে আপনার শাস্তি কত? 3 বছর। তাহলে সেকশন 161 এ যেটা বলছে যে আমরা যেটাকে বলছি ঘুষ গ্রহণ করলে, পাবলিক সার্ভেন্ট ঘুষ গ্রহণ করলে কি হবে, পাবলিক সার্ভেন্ট যদি একটা ফুলও গ্রহণ করে, সেই ফুলের মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে যে ফুল দেওয়ার মাধ্যমে তার কাছ থেকে কোনো স্বার্থ আদায় করব, তাহলে সেটা 161 এ পড়ে যাবে, সেকশন 161, 3 বছর জেল হবে। দাদা, আজকের ক্লাসে 160 আইডিটা কে? 160 আইডি জানি না বাবা।
জানি না, আমি তো আজকে প্রথম জীবনের প্রথম ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছি আর কি। তো আমি আমার নাম দাও নতুন ল্যাপটপ কিনছেন না তো একটা? না, এটা বাসার জন্য কিন্তু অফিসিয়াল তো আছে। তো শুধুমাত্র ক্লাস করার জন্য ল্যাপটপটা নিছি। এবং মজার ব্যাপার কি শুনবেন, এই ল্যাপটপটা কিন্তু আমার 4 দিনের টাকা লাগছে। 4 দিন বলতে কি বলবো, 4 দিন বলতে ওই যে 1500 টাকা অফার করলাম না, সেখান থেকে। আমি হ্যাঁ, একটা জিনিস আচ্ছা। চিন্তা করি, দেখেন রিজিক কি জিনিস। কখনো চিন্তা করি নাই যে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম হবে। রিজিক কি জিনিস, এত মানুষজন পড়াচ্ছি, মানে আসলে এটা আমি মাঝে মাঝে ভাবি যে কখনো চিন্তা করি যে অনলাইনে আমি এত মানুষ পড়াইতে পারবো। যাই হোক, 161, তাহলে 161 কে আমরা বুঝলাম যে এখানে পাবলিক সার্ভেন্টের ঘুষের কথা বলছে, বা পাবলিক সার্ভেন্ট যে কোনো উপায়ই হোক, সে কাউকে যদি কোনো মানে কারোর সাথে যদি স্বার্থ সংশ্লিষ্ট কাজের ব্যাপারে হেল্প করার মধ্য দিয়ে স্বার্থ আদায় করে, সেই ক্ষেত্রে সে এই ধারায় পড়ে যাবে 161। এবার হচ্ছে আমরা চলে যাব 170, সেকশন 170, পার্সোনেটিং এ পাবলিক সার্ভেন্ট। মানে আমরা অনেক সময় ভান ধরি না, যেমন আমি আমার টিউশনি লাইফে যেটা করছি, আমি আমি ঢাকা সিটি কলেজে যখন ছিলাম, কি রে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো টিউশনি হয় না। তা আমি তখন যেটা করলাম যে ধরেন কমার্সের স্টুডেন্ট পড়াইতে যাবো, তখন আমি পরিচিত ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং, ইংলিশ পড়াইতে দিতেছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে পড়ি, মানে পরিচয় আর মানে ধরেন এইটার বাচ্চা সায়েন্স পড়াইতে গেছি, এইটার বাচ্চা সায়েন্স টিচার চাইছে, ওকে, তো সেখানে আমি পরিচিত ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে পড়ি। তো এইভাবে আমি সেই মানে কলেজ লাইফ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। মানে দাদা ঠিক এরকম সেকশন 170 তে বলছে যে পার্সোনেটিং এ পাবলিক সার্ভেন্ট, একটা সরকারি কর্মচারীর পার্সোনেট করা মানে ছদ্মবেশ ধারণ করা। যেমন আমি বললাম যে আমি এই অফিসের এটা সেটা, এটা সেটা। আমরা অনেক সময় প্রিটেন্ড করি না, আমরা বিভিন্ন খবরে পাই যে এই লোকটা এই প্রিটেন্ড করে, এই অভিনয়টা করে সে সে লাখ লাখ টাকা, যেমন অনেকেই বলে কি যে আমি ডিসি অফিসে চাকরি করি, অথচ সে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। আমি ডিসি অফিসে চাকরি করি, আমার কাছে টাকা দেন, আমি আপনাকে ডিসি অফিসে একটা চাকরি ব্যবস্থা করে দিচ্ছি। তো এই যে সে পাবলিক সার্ভেন্টের ভাব ধরে অভিনয় করে সে স্বার্থ আদায় করছে। এভাবে কেউ যদি পাবলিক সার্ভেন্টের ছদ্মবেশ ধারণ করে কিন্তু সে পাবলিক সার্ভেন্ট নয়, তাহলে তার শাস্তি হবে 170 এবং তার শাস্তি হচ্ছে 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 2 ইয়ার্স, সর্বোচ্চ হচ্ছে 2 ইয়ার্স। ক্লিয়ার বিষয়টা? এটা গেল হচ্ছে আপনার 170 তে গেল। এরপর আমরা চলে যাব হচ্ছে 1, আমরা আরেকটা ধারা এখানে আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে যে সেকশন 188, 188 ধারা। 188 ধারাতে একটা কথা বলছে যে disobedience to order duly promulgated by public servant। ধরেন পাবলিক সার্ভেন্ট একটা ঘোষণা দিল, একটা প্রমালগেশন করলো, ঘোষণা দিল, সেই ঘোষণাটা আমি ডিসঅবে করলাম, অমান্য করলাম, তাহলে আমি 188 ধারাতে আমার অপরাধ হয়ে যাবে। এবং তাহলে আমার শাস্তি কি হবে? আমার শাস্তি হবে হচ্ছে 1 মান্থ হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট এন্ড 200 টাকা ফাইন হবে, অর বোথ হবে। তার মানে সেকশন 188 যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে পাবলিক সার্ভেন্ট একটা ডিক্লারেশন দেন, অনেক সময় ঘোষণা দেয় না, সেটা আমাদেরকে মানতে হবে। এখন পাবলিক সার্ভেন্ট ঘোষণা দেয় তার অধস্তন কর্মচারীর উদ্দেশ্যে, ঠিক না? তখন তারা যদি সেটা ডিসঅবে করে বা অমান্য করে, তাহলে শাস্তিযোগ্য হবে 188 ধারাতে, 188 ধারা। এখন আমরা আমাদের সম্পর্কিত একটা পড়বো, সেটা হচ্ছে 174 ধারা, 174।
ওভার 174 মিস করছি 174 এ বলছে নন অ্যাটেন্ডেন্স ইন অবিডিয়েন্স টু অ্যান অর্ডার ফ্রম পাবলিক সার্ভেন্ট। এখানে পাবলিক সার্ভেন্টের অনেকগুলো জায়গায় পড়ছে। মনে করে পাবলিক সার্ভেন্ট আপনাকে হাজির হতে বললো, সেটা ধরেন আদালত আপনাকে হাজির হতে বললো বা ডিসি সাহেব আপনাকে হাজির হতে বললো, আপনি সেখানে প্রেজেন্ট হলেন না, আপনি সেখানে অ্যাটেন্ডেন্স দেন নাই বা হাজির হন নাই, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 174 ধারাতে 174 ধারাতে আপনার শাস্তি হবে। সেখানে শাস্তিযোগ্য হবে। এখানে বলে দিচ্ছে যে 1000 টাকা 6 মান্থ 1000 টাকা, এটা বলে দিচ্ছে। তাহলে 170 মূলত আপনাকে এখান থেকে যদি আমরা ধারার কথা চিন্তা করি 161 থেকে 161 170, তারপরে 174 আসলে দরকার নেই, পড়তে পারলে ভালো 174, তারপর হচ্ছে 100 মাত্রই তো দেখলাম 188, এতটুকু পড়লে এগুলো সব প্রিলির জন্য। এগুলো সব প্রিলির জন্য আমাদের কেটে যাবে, আমরা আজকের মতো ক্লাস শেষ করে দিব। আচ্ছা আমরা কি বুঝতেছি সবাই? আরেকটা বিষয়, আগামীকাল রবিবার না, আগামীকাল হচ্ছে রবিবার। আগামীকাল আমরা রাত 9:30 বাজে ক্লাস করবো। সমস্যা হবে? আমরা রবিবার ক্লাস করব, মঙ্গলবার ক্লাস করব, বৃহস্পতিবার ক্লাস করব, সমস্যা হবে? সমস্যা নাই দাদা, সমস্যা নাই। আচ্ছা আগামীকাল সমস্যা নাই, কারণ মানে আমাদের শনিবার এবং বৃহস্পতিবার রেগুলার ক্লাস চলবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা আগামীকাল ক্লাস করবো আমার, আগামীকাল ঠিক রাত 9:30 বাজে। ঠিক আছে তাহলে আজকের মতো দাদা 117। হ্যাঁ দাদা 117টা একটু এক লাইন দাদা। 117 যেটা বলছে যে অ্যাবেটমেন্ট, যে আপনি মনে করেন যে জেনারেল পাবলিক, আপনি সাধারণ মানুষ হিসেবে বা আপনি একটা গোষ্ঠী হিসেবে, আপনি আওয়ামী লীগের লোক হিসেবে, বিএনপির লোক হিসেবে, আপনি কোনো একটা দলের হিসাবে আপনি কাউকে যদি বা আপনি চাকমা, আপনি সাঁওতাল দল হিসেবে আপনি কাউকে যদি অ্যাবেট করেন, সেক্ষেত্রে আপনার শাস্তির পরিমাণ কি হবে? অথবা আপনি সাধারণ মানুষ হিসেবে, তাহলে আপনার শাস্তির পরিমাণ কি হবে সেটা বলছে 100।